রাজধানীতে ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু। পরীক্ষার আগের রাতেই মারা গেল আয়েশা। নির্ধারিত সময়ে দেশে আসবে অক্সফোর্ডের টিকা, সেরামের সঙ্গে টানাপোড়েনের সুযোগ নেই। অর্থ পাচারকারীদের প্রশ্রয় দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা, উচ্চ আদালতের পর্যবেক্ষণ। জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন, বর্জ্য অপসারণের কাজ শুরু। সড়কে ইউটার্ন চালু হলেও কমেনি যানজট, সব চালু হলে সুফল পাবে নগরবাসী, দাবি ডিএনসিসি। আমন্ত্রণ সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা হক এবং আমি শাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে যাব বিস্তারিত খবরে। রাজধানীতে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর। পরীক্ষার আগের রাতে বেপরোয়া ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটির আইন বিভাগের 2য় বর্ষের ছাত্রী আয়েশা আক্তার। সোমবার মধ্যরাতে রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ভাইয়ের মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন আয়েশা। এ সময় শ্যামলীর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় আয়েশার। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ঘাতক চালককে ধরতে চলছে অভিযান। এই ঘটনায় দারুসালাম থানায় একটি মামলা করা হয়েছে। চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ডের করোনার টিকা দেশে আসবে। এ নিয়ে বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই। এ বিষয়ে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালকে আশ্বস্ত করেছে ভারত সরকার ও সেরাম ইনস্টিটিউট। আপাতত আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় টিকা রফতানির জটিলতা নিরসনের চেষ্টা চালাচ্ছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই বাংলাদেশে টিকা রফতানি করবে সেরাম। এ প্রক্রিয়ায় 1 মাস সময় লাগতে পারে। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন চুক্তি অনুযায়ী যথাসময় দেশে আসছে। এ নিয়ে বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেরাম ইনস্টিটিউট স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রী এবং আমদানিকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে নিশ্চিত করেছে। স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে নয়াদিল্লি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি পেলেই সেরামের করোনার টিকা বাংলাদেশে রপ্তানি হবে। এ বিষয়ে আনুষ্ঠানিকতা শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার, যা সম্পূর্ণ হতে 1 মাস সময় লাগবে। তারা এখন তাদের সরকারের অনুমোদন পেয়েছে এবং তারা WHO এর কাছে আবেদন করবে। তা আমরা আশা করি যতটুকু আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনা অনুযায়ী আমরা এখনো আশ্বস্ত থাকতে পারি যে আমরা হয়তো আমাদের চুক্তি অনুযায়ী আমরা ভ্যাকসিন পাবো। পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে চুক্তি অনুযায়ী যথাসময় টিকা পেতে কোনো জটিলতা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করে এটা হয়েছে যে বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে। সুতরাং কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। রেগুলেটরি প্রসেস অন ভ্যাকসিন অ্যাপ্রুভেল এখানে বাংলাদেশের এইটা এখনও পেন্ডিং আছে। আমাদের সময় আছে, এর মধ্যেই চলে যাবে। তো সুতরাং নোবডি হ্যাজ টু ওয়ারি, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। ভ্যাকসিন যথাসময়ে আসবে। বেক্সিমকো ফার্মা জানিয়েছে, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির কোনো ব্যত্যয় হয়নি। শর্ত অনুযায়ী টিকা আনার প্রক্রিয়া চলমান। আমাদের সাথে ওনাদের যেটা আছে যে এটা তো ওনাদের দেশ থেকে দিয়েছে, বাট আমাদের দেশ যখন এটার জন্য অ্যাপ্রুভাল দিবে, রাইট, আমাদের দেশের ডিজিডিএ, তারপর থেকে ওনারা 1 মাসের মধ্যে অ্যারেঞ্জ করে পাঠাবে আর কি। তো লেটস সি, আমরা এগুলো নিয়ে আলাপ করছি। আমাদের এগ্রিমেন্টে যেভাবে আছে যে 1 মাসের মধ্যে আমরা পাবো আমাদের লোকাল রেগুলেটরি অ্যাপ্রুভালের পরে, আমরা কনফিডেন্ট যে আসলে এটা আমরা পাবো আর কি। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ঔষধ কোম্পানি
অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা ভারতে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই টিকা সেরাম তৈরি করবে কোভিশিল্ড নামে, যা আমদানির জন্য গত 13 ডিসেম্বর সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চুক্তি হয়। সেই অনুযায়ী 6 মাসে 50 লাখ করে মোট 3 কোটি টিকা পাবার কথা বাংলাদেশের। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন চুক্তির সময় অনুযায়ী আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। দেশে ঔষধ প্রশাসনের চূড়ান্ত অনুমোদনের 1 মাসের মধ্যেই ভ্যাকসিন আনার বিষয়ে আশাবাদী তিনি। সোমবার সন্ধ্যায় গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নাজমুল হাসান পাপন। বেক্সিমকো ফার্মা জানায়, সেরামের সঙ্গে চুক্তি আন্তর্জাতিক। এ ধরনের চুক্তি বাতিল হওয়ার সুযোগ কম। ফলে প্রতি মাসে 50 লাখ করে 6 মাসে 3 কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। এখানে ইউএসএফডিএ বা ইউকে এমএচআরএ দিয়ে দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে দেবে উইদিন নেক্সট 3 ডেজ। সেখানে মানে ডাব্লিউএইচও না পাওয়ার কোনো কারণই নেই। এখন ওইটার জন্য যদি কেউ বসে থাকতে চায় বসে থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। তারপরে যদি বলেন আমি ইউএসএফডির জন্য বসে থাকবো, তারও 2 মাস বসে থাকবো, আমার অসুবিধা নেই। কিন্তু আমার কথা হচ্ছে অ্যাজ পার এগ্রিমেন্ট অ্যাপ্রুভাল দেওয়ার 1 মাসের মধ্যে এনে ওরা দেওয়ার কথা। আমরা অ্যাজ বাংলাদেশি কাউন্টার পার্ট আমরা অবশ্যই ওদের লোকাল এজেন্ট বা ডিস্ট্রিবিউটর, এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর তাদেরকে সবসময় বলে প্রেশারাইজ করব, ওদেরকে এই কন্ডিশন মানতেই হবে। সো ফার উই আর কনসার্ন, আমরা এর মধ্যে অন্য কিচ্ছু ঢোকাতে চাই না। অক্সফোর্ডের ভ্যাকসিন আনতে G2G নয়, বরং দুটি কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে বলে জানান নাজমুল হাসান পাপন। দিস ইজ আ প্রাইভেট। এখন ওনারা যদি গভর্নমেন্ট আনে তাহলে গভর্নমেন্টের নিয়মকানুন আসতেই পারে, এটা এফেক্ট করার কথা। আমার মনে হয় না এটা নিয়ে ভারতীয় সরকারও কোনো সমস্যা করবে, এটা আমার বিশ্বাস হয় না। অ্যান্ড এটা টোটালি একটা ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে একটা সম্পূর্ণ ভায়োলেশন। এটা আমার মনে হয় না। একটা ভালো কোম্পানি সিরাম ইনস্টিটিউট, বেক্সিমকোরও একটা রেপুটেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, আমার মনে হয় না এরকম কিছু হওয়ার সুযোগ আছে। অন্য দেশের তুলনায় অনেক কম মূল্যে বাংলাদেশ ভ্যাকসিন পাচ্ছে বলেও জানান নাজমুল হাসান পাপন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলাবদ্ধতা নিরসনের চ্যালেঞ্জে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। প্রাথমিক লক্ষ্য নগরীর অকার্যকর সব বক্স কালভার্টে পানি প্রবাহ নিশ্চিত করা। সেই লক্ষ্যে শুরু হয়েছে বর্জ্য অপসারণের কাজ। 3 মাসের মধ্যে রাজধানীর 3টি খাল ও 2টি বক্স কালভার্টের বর্জ্য অপসারণের কাজ শেষ হবে, আশাবাদী কর্তৃপক্ষ। কংক্রিটের শহরে সবচেয়ে বড় ভোগান্তি বর্ষাতে। অবকাঠামো, সবুজ এলাকা ও জলাশয়, এই তিনের মাঝে ভারসাম্য নষ্ট হয়েছে আগেই। অপরিকল্পিত নগরায়ন, নদী ভরাট, খাল দখল, জলাশয় ভরাটের মতো অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের পর 16 কলা পূর্ণ হয়েছে নগরীর সব বক্স কালভার্ট অকার্যকর করায়। সংকট আরও জটিল হয় ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতায়। গত বছরের শেষ দিকে ওয়াসার কাছ থেকে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে পাওয়ার পর থেকেই তৎপর ঢাকার 2 সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে সোমবার রাতে বর্জ্য অপসারণের কাজ শুরু হয় সেগুনবাগিচা বক্স কালভার্টের টিটিপাড়া অংশে। আমরা আউটলেটটা সরেজমিনে দেখলাম। আমরা দেখার পরে এখন এটার মধ্যে জমে আছে। চ্যালেঞ্জটা হলো এই সলিড বর্জ্যটা এক পিঠ থেকে আরেক পিঠের মাঝখানটা সরানো। কারণ মাঝখানটা না সরালে আমরা মাননীয় মেয়র মহোদয় শেখ ফজলুল তাপর যে প্রতিশ্রুতি দিয়েছে যে জলাবদ্ধতা দূরীকরণের যে অংশ হিসাবে যে কাজটা আমরা করছি, ওই জলাবদ্ধতা দূরীকরণ করতে হলে আমাদেরকে এই পিঠের মাঝখানের যেই বর্জ্যগুলা, শক্ত বর্জ্যগুলো অপসারণ করতেই হবে। সংশ্লিষ্টদের আশা, বর্জ্য অপসারণের মাধ্যমে এই চ্যানেলে পানি প্রবাহ অব্যাহত করা গেলে জলাবদ্ধতা অনেকটাই কমানো যাবে। এটা শেষ পয়েন্ট। ঢাকা শহরে পানিগুলো এখান দিয়ে নামে এবং এখান থেকে নামার পরে এখানে একটা সুইচ গেট আছে, সেখান থেকে তারা পাম্পের মাধ্যমে পানিগুলো টানে। পানিটা পড়বে আমাদের ওই মানিকনগর বা বিশ্ব রোড ওই পারে। হ্যাঁ, ওই পারে খাল আছে, সরাসরি তারা ওখানে চলে যাবে পানিটা। তবে শুধু বর্জ্য অপসারণ নয়, যেখানে সেখানে আবর্জনা ফেলা, বর্ষায় অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ি, বুড়িগঙ্গা দখল, সংস্কার কাজে সমন্বয়হীনতা দূর করা না গেলে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন করা সম্ভব হবে না বলছেন সংশ্লিষ্টরা। বর্ষা মৌসুমে হাঁটু পানি ভেঙে অফিস যাত্রা মতিঝিলের নিয়মিত চিত্র। এমন দুর্ভোগের সাথে পরিচিত ঢাকার অন্যান্য এলাকার বাসিন্দারাও। জলাবদ্ধতার পুরনো সমস্যার সমাধানে মহা গুরুত্বপূর্ণ এই টিটিপাড়া আউটলেট। 30 দিনের চ্যালেঞ্জে কেমন করে সিটি কর্পোরেশন, সেটা এখন দেখার অপেক্ষায়
ঢাকাবাসী। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুর খালপাড়ের 4-5টি দোকান ও একটি 3তলা ভবন উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সরিয়ে দেওয়ার আগে দখলদারদের সময়ও দেয়া হয়। মেয়র জানিয়েছেন, দখলদার রাজনীতিক বা প্রভাবশালী হলেও কাউকে ছাড় দেয়া হবে না। ঢাকা উত্তরের ইব্রাহিমপুর খাল সিএস রেকর্ড অনুযায়ী খালের প্রশস্ত 60 ফুট, দখলে এটা এখন 10 থেকে 15 ফুট। খাল দখল করে গড়ে তোলা হয়েছে এই 3তলা ভবন। দায়িত্ব পেয়েই ভবনটি গুড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 2 কিলোমিটার দৈর্ঘ্যের ইব্রাহিমপুর খালের দুই পারে গড়ে তোলা হয়েছে বহু অবৈধ স্থাপনা। এর মধ্যে রয়েছে বসতবাড়ি, দোকানপাট ও বহুতল ভবন। উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, তথ্য গোপন করে তাদের জায়গা ভাড়া দিয়েছিল দখলদার। আমার বাবা 30 বছর যাবত এখানে ব্যবসা করে আসতেছে, তো আমরা ব্যবসা করতেছি, কখনো এরকম উচ্ছেদ অভিযান হয় নাই। অ্যাডভান্স ছাড়া দোকানে নেই, অ্যাডভান্স নিয়ে নিছি এবং বৈধ দোকান নিচ্ছি। ওনারা তো বলে না যে পিছনে খালের জায়গা আছে বা কিছু একটা, আমাদেরকে জানায় নাই। ঘটনাস্থলে ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, খালপাড়ের সব বহুতল ভবন ভেঙে দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য খালও দখলমুক্ত করা হবে। সামনের বর্ষা মৌসুমে ঢাকাবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আশা করেন মেয়র। ম্যাপের ভিতরে যত ক্ষমতাবান থাকুক না কেন, যত রাজনৈতিক প্রভাবশাল থাকুক না কেন, কোনো ধরনের কাউকে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য দেখানো হবে না। এই উচ্ছেদ অভিযান আমরা চালু করেছি এবং এটা অব্যাহত থাকবে। এদিকে এক সংবাদ সম্মেলনে খাল দখলমুক্ত করে মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। যেহেতু ওনারা নির্বাচিত, যেহেতু ওনাদের সাথে জনগণ আছেন, কাজেই ওনারা শুধুমাত্র টেকনোলজি না, সেই সাথে মানুষ দ্বারা মানবিক দিকগুলো দেখে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে সক্ষম হবেন। এর আগে 31 ডিসেম্বর খালের দায়িত্ব বুঝে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তরের অংশে রয়েছে 15 খাল আর দক্ষিণে 11টি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল না খুলে শুরু হচ্ছে পরীক্ষা। চলছে নতুন বর্ষে ভর্তি প্রক্রিয়াও। পোশাক রপ্তানিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা, আবারও প্রবৃদ্ধি কমেছে প্রায় 3%। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ব্যক্তিগত লাভের আশায় অর্থ পাচারকারীদের প্রশ্রয় দিচ্ছেন বলে এক রায়ের পর্যবেক্ষণে মন্তব্য করেছে হাইকোর্ট। 2020 সালের 17 ডিসেম্বর এক মামলার পূর্ণাঙ্গ রায়ে এই মন্তব্য করেছে উচ্চ আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, সরকার অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তা রয়েছেন যারা দায়িত্বে ছিলেন। ব্যক্তিগত লাভের আশায় তারা অপরাধীদের আশ্রয় দিয়েছেন। রায় হাইকোর্ট বলেছেন, 2002 সাল থেকে এখন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা সাধারণ পরিচালকদের আর্থিকভাবে বিপর্যয় সৃষ্টির জন্য জবাবদিহি করতে হবে। পরে আদালত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে বিআইএফসির পরিচালক নিয়োগ দেন। সাত রাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে ইউটার্ন চালু হলেও কমেনি যানজট। এদিকে বিজি প্রেস ও নাবিস্কোর ইউটার্নের বিপরীত দিকের সংযোগ সড়ক বন্ধ করায় সেগুলো চলে গেছে ট্রাক, কভার্ড ভ্যান, রিকশা দোকানদারদের দখলে। উত্তর সিটির মেয়র বলছেন, 10টি ইউটার্নের সবগুলো চালু হলে নগরবাসীর সুফল পাবেন। আর বুয়েটের দুর্ঘটনা গবেষক বলছেন, এই পথে 14 লেনের সড়কে ইউটার্ন সুফল দিলেও ভোগান্তি বাড়াবে 7 লেনের সড়কে। রাজধানীর যানজট নিয়ন্ত্রণে সাত রাস্তা থেকে আব্দুল্লাপুর পর্যন্ত 10টি ইউটার্ন নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর 3টি রয়েছে তেজগাঁওয়ের বিজি প্রেস, নাবিস্কো এবং বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়। ইউটার্ন চালুর পরও এসব স্থানে দিনভর থাকছে যানজট। চালক ও স্থানীয়রা বলছেন, গত 20 ডিসেম্বর ইউটার্ন চালুর পর এই পথে ভোগান্তি বেড়েছে। 7 লেনের এই সড়কে বাস, ট্রাক থেকে শুরু করে ছোট যানবাহন চলাচল করে। ইউটার্ন করায় কমে গেছে সড়কের প্রস্থ। জাম তো লেগে থাকে, এইটা দিয়ে লাভ তো নাই। সুবিধা এখনো বোঝা যায় না, পরে বুঝতে পারবো। মহাখালী বাস স্ট্যান্ডটা যেখানে টার্মিনালটার গাড়ি ঘুরায়, ওইখানে ঘুরানি বা অনেক ঘুরায়, আবার এখানে ঘুরায়।
তবে উত্তরা র্যাব ১ কার্যালয়ের সামনে এবং জসিমউদ্দিন মোড়ের ইউটার্নের সুফল পাচ্ছেন চালক ও যাত্রীরা। ১৪ লেনের সড়ক হওয়ায় যানজট তেমন নেই। কতদিন রাত ১২টাও বেজে গেছে, জাম ছিল। এই যে ট্রাফিকে ছাড়তেছে আবার আসতেছে, জাম হয়ে গেছে। এই ইউটার্নটা দেওয়ার পরের থেকে এখন এত সুন্দর হয়েছে, কোনো জাম আমরা টের পাই না। উত্তর সিটির মেয়র বলছেন, তেজগাঁওয়ের ৭ রাস্তা হতে উত্তরা হাউজিং বিল্ডিং পর্যন্ত ডিএনসিসির 10টি ইউটার্ন নির্মাণ করছে। এর মধ্যে 6টি খুলে দেওয়া হয়েছে। এ প্রকল্পে খরচ হচ্ছে ৩১,৮০,৯৭,০০০ টাকা। বাকি 4টি চালু হলে সমস্যা কেটে যাবে। তবে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষক বলছেন, সরু সড়কে ঘন ঘন ইউটার্ন ভোগান্তি বাড়াবে। এলিভেটেড এক্সপ্রেসের জন্য কিছুটা সমস্যা হচ্ছিল, বাট এই 4টা যদি আমরা ইউলুপ যদি করতে পারি, যারা ইউলুপ বিশেষজ্ঞ যারা আছেন তাদের কথা হচ্ছিল, সেই বেনিফিটটা কিন্তু আমরা পাবো। কারণ আমরা মাইন্ড সেট আপ কিন্তু আমাদের যে ছোট জায়গাতে ঘুরে আসার জন্য, কিন্তু আমরা চিন্তা করি না যেখানে কতক্ষণ সময় আগে ব্যয় হয়েছে। মহাখালী বা নাবিস্কোতে যে ইউলুপগুলো করা হচ্ছে সেখানে কিন্তু লেন সংখ্যা অনেক কম, 6টা লেনের রাস্তা। পাশাপাশি হচ্ছে যে এখানে কোনো সার্ভিস রোড নাই এবং রাস্তার প্রকৃতিটাও ভিন্ন। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে ইউলুপগুলো করার ক্ষেত্রে প্রপার একটা সিমুলেশন করে এটা কি আপনার রাইট টার্ন বা ইউলুপের ভেহিকেলগুলো আপনার সোজা যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোকে কোনো সমস্যা তৈরি করবে কিনা, এটা একটা স্টাডিগুলো দেখা দরকার। আদারওয়াইজ দেখা যাবে যে আমরা ইউলুপগুলা সুফল যেমন পাবো না এবং মিসম্যানেজমেন্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। এদিকে নাবিস্কো ও বিজি প্রেসের ইউটার্নের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে 2টি সংযোগ সড়ক। এই সুযোগে রাস্তা দুটি চলে গেছে কাভার্ড ভ্যান, ট্রাক ও রিকশার দখলে। কেউ কেউ বসিয়েছেন দোকান। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাসিক হল না খুলেই পরীক্ষা শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি চলছে নতুন বর্ষে ভর্তির প্রক্রিয়াও। এতে করে আবাসন সংকটে পড়ে চরম ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থীরা। করোনার কারণে 9 মাসেরও বেশি সময় ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসিক হলও বন্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাস পরিচালনা করলেও ইন্টারনেট সুবিধা না থাকা সহ নানা কারণে যোগ দিতে পারেনি অনেক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে শুরু হতে যাচ্ছে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, অথচ খুলছে না আবাসিক হল। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে আসছে, কিন্তু থাকার জায়গা নেই। বিশ্ববিদ্যালয়ের ভিতরে সব কিছু হচ্ছে, খেলাধুলা হচ্ছে, বহিরাগতরা এখানে আসে আড্ডা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উচিত পরীক্ষার আগে হল খুলে দেওয়া। ঢাকায় থেকে শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষা দেওয়া আসলে খুবই কষ্টকর। চলছে ভর্তি কার্যক্রম, এজন্য ক্যাম্পাসে আসতে হচ্ছে শিক্ষার্থীদের। পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অনেক সমস্যায় পড়েছে, কারণ ঢাকায় এমন অনেক মানুষ আছে যাদের কেউ নাই, তারা কোথায় থাকবে। আমি চাই যে যত দ্রুত সম্ভব আমাদের হলগুলো খুলে দেওয়া হোক। ছাত্র সংগঠনগুলো হল না খুলে পরীক্ষা নেয়ার প্রতিবাদ জানিয়েছে কয়েক দফা, কিন্তু তাতে সায় নেই কর্তৃপক্ষের। অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষার্থীদের জন্য হল খুলে দিতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি যে আপনারা একটি রোডম্যাপ নির্ধারণ করুন, সেই রোডম্যাপের আলোকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে, পরীক্ষার্থীরা হলে উঠবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে হল খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের সাথে কথা বলেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে। এখানে কোনো কিছু ম্যান্ডেটরি করে দেওয়া হয়নি। শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে সকল শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, তাহলে স্ব ডিপার্টমেন্ট কিংবা ইনস্টিটিউট পরীক্ষাগুলো নেবেন। এটি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত। করোনার কারণে অনেক শিক্ষার্থীর পরিবারের আর্থিক অবস্থা খারাপ, সেই সঙ্গে বন্ধ টিউশনিও। এই অবস্থায় হল না খুলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এটি কোনোভাবেই শিক্ষার্থী বান্ধব নয়। তাই এ সিদ্ধান্তের পুনর্বিবেচনা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ধাক্কা খেল তৈরি পোশাক রফতানি। অর্থ বছরের প্রথম 6 মাসে এ খাতে প্রায় 3% কমেছে রফতানি প্রবৃদ্ধি। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে পর্যাপ্ত ক্রেতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা। করোনার ক্ষতি সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রপ্তানিমুখী তৈরি পোশাক খাত, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে তৈরি হয়েছে সংকট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ তথ্যানুযায়ী অর্থ বছরের প্রথম 6 মাসে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাকে 2.99% নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি হয়েছে $1,554.55 লাখ।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BKMEA বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর ব্যবসায়িক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে, তাই পর্যাপ্ত ক্রয়াদেশ পাওয়া যাচ্ছে না। যে অর্ডারগুলো আমাদের কনফার্ম করার কথা ছিল সেই অর্ডারগুলো কিন্তু এখনো কনফার্ম হচ্ছে না, তারা কিন্তু ওয়েট করতেছে। তো এই ওয়েটটা কতদিন পর্যন্ত করে সেটাই আমরা চিন্তার বিষয়। তো এখন যে বিজনেসটা আমাদের কাছে আছে সেই বিজনেসটা হয়তো ফেব্রুয়ারি, মার্চ, কেউ কেউ হয়তো এপ্রিল পর্যন্ত বুকড আছে। রপ্তানির চিত্র খুব একটা সন্তোষজনক নয়। এ মাসেও 6.11% নেগেটিভ গ্রোথ হয়েছে। আমাদের যে ফর্মাল ড্রেসের ডিমান্ডটা গত কয় মাসে কোভিডের কারণে ডেফিনেটলি কমেছে। এই অবস্থায় পোশাকের ক্রেতা ধরে রাখতে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা যাতে দ্বিতীয় ধাপের প্রণোদনা যথাযথভাবে পান তা নিশ্চিতের উপরও জোর দিচ্ছেন তারা। আমরা মনে করি যে আমাদের সরকার এবং রপ্তানিকারকদের যে সংগঠন, এমনকি ব্যক্তি পর্যায়ে যারা রপ্তানিকারক রয়েছেন, তাদের উচিত হবে তাদের ব্র্যান্ড বায়ার বা সংশ্লিষ্ট দেশের যারা আমদানিকারক বা সেই দেশ আমদানিকারক দেশ, তাদের সঙ্গে আলাপ আলোচনা করা, যাতে অন্যান্য দেশ থেকে হলেও আমাদের এখানে তাদের অর্ডারগুলো বাড়িয়ে দেন। করি যে আমাদের সরকার এবং রপ্তানিকারকদের যে সংগঠন, এমনকি ব্যক্তি পর্যায়ে যারা রপ্তানিকারক রয়েছেন, তাদের উচিত হবে তাদের ব্র্যান্ড বায়ার বা সংশ্লিষ্ট দেশের যারা আমদানিকারক বা সেই দেশ আমদানিকারক দেশ, তাদের সঙ্গে আলাপ আলোচনা করা, যাতে অন্যান্য দেশ থেকে হলেও আমাদের এখানে তাদের অর্ডারগুলো বাড়িয়ে দেন। ইপিবির তথ্যানুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে মোট রপ্তানি হয়েছে 1923 কোটি 34 লাখ ডলারের। বিদায়ী বছরের ডিসেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে 6%-এরও বেশি। ওই মাসে রপ্তানি হয়েছে 330 কোটি 98 লাখ ডলারের পণ্য। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ম নিয়ে সংশয়, পরে আইনি জটিলতায় কক্সবাজার সদর হাসপাতাল মর্গে 25 দিন ধরে পড়ে থাকা চাকমা কিশোরী লাকিং মে চাকমার মরদেহ অবশেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ সৎকারের জন্য মরদেহ তার বাবা লালা মং চাকমার কাছে হস্তান্তর করে। আদালতের নির্দেশনা অনুযায়ী মেয়েটির ধর্ম পরিচয় তদন্ত করে মেয়েটির বাবা লালা অং চাকমার কাছে তার মরদেহ বুঝিয়ে দেন র্যাবের কর্মকর্তারা। সেই সময় হাসপাতালের মর্গের বিল 24,000 টাকা বাকি ছিল, যা পরিশোধ করতে পারছিলেন না কিশোরী মেয়েটির দরিদ্র বাবা। পরে হাসপাতালে সেই বিলের অর্থ পরিশোধ করে দেন তারা। এর আগে লাকিমের স্বামী দাবি করে আসছিল আতাউল্লাহ নামে এক যুবক। লাকিং মেয়ে ধর্মান্তরিত হয়েছে বলেও জানান তিনি। তাদের পরিবারে একটি কন্যা সন্তানও আছে বলে দাবি তার। কিন্তু লাকিং মেয়ের পরিবার দাবি করেন আতাউল্লাহ সহ আরও কয়েকজন মিলে গেল বছরের জানুয়ারি মাসে টেকনাফ থেকে অপহরণ করে লাকিং মে চাকমাকে। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর 15 ডিসেম্বর লাকিং মেয়ের মরদেহ পাওয়া যায় সদর হাসপাতালের মর্গে। এ নিয়ে দুই পরিবার মরদেহটি দাবি করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী এমনি স্থানীয়ভাবে তদন্ত চলতেছে, আর ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে এটার সিদ্ধান্ত হবে কোন দিকে যাবে। রিলায়েন্স ফাইন্যান্স ও NRB গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে PK হালদারের মামাতো ভাই শঙ্খ ব্যাপারীকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন দুদক। গত জানুয়ারিতে প্রায় 275 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে PK হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। ইতোমধ্যে PK হালদারের রাজধানীর 2টি প্লট, 2টি ফ্ল্যাট ও 5 শতাধিক ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। তদন্তে বেরিয়ে আসে PK হালদারের 2 ফ্ল্যাটের একটির মালিক কাগজে কলমে তার মামাতো ভাই শঙ্খ ব্যাপারী। এছাড়া PK হালদারের বিভিন্ন দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও শঙ্খের বিরুদ্ধে। দুদকের তলবে সাড়া দিয়ে সোমবার সকাল 10টায় সেগুনবাগিচার কার্যালয়ে হাজির হন শঙ্খ ব্যাপারী। এরপর 3.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে দুপুর 1:30টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। জিজ্ঞাসাবাদে PKর দুর্নীতির সঙ্গে ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা পাওয়ায় শঙ্খকে গ্রেপ্তার করার কথা বলছে দুদক। তদন্তকারীর তদন্তে অনুসন্ধানে বের হয়ে আসছে যে সে PK হালদারের একজন সহযোগী। তার মাধ্যমে তার উপার্জিত অর্থ বা অবৈধ উপার্জিত অর্থ সেটা তার মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়েছে, এরকম প্রমাণ পাওয়া যাচ্ছে।
পিকে হালদারের বিরুদ্ধে প্রায় ৩৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের আরেক অভিযোগ অনুসন্ধানে ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের আরেক উপপরিচালক। পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত অর্ধশত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোলায় সরকারি খাস জমির পরিবর্তে ব্যক্তি মালিকানার ভূমিতে গুচ্ছগ্রাম তৈরির অভিযোগ উঠেছে। ভূমিহীন, ঠিকানাহীন কিংবা জলবায়ু দুর্গতদের জন্য এই গুচ্ছগ্রাম তৈরির কথা থাকলেও টাকার বিনিময়ে সামর্থ্যবানদের ঘর দেওয়ার অভিযোগও আছে। তবে জেলা প্রশাসন বলছে, কোনো গুচ্ছগ্রামের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। সরকারি নির্দেশ, নিষ্কণ্টক খাস জমিতে ৩০ থেকে ৭০টি ঘর নিয়ে করতে হবে এক একটি গুচ্ছগ্রাম। কিন্তু ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে গুচ্ছগ্রাম হচ্ছে ব্যক্তিগত জমি, রাস্তার পাশ, খালপাড় অথবা ধান খেতে, তাও আবার ২-৪টি ঘর নিয়ে বিচ্ছিন্নভাবে। এতে বসবাসকারীরা স্বাস্থ্য, শিক্ষা, পানির ব্যবস্থা সহ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জনপ্রতি ১০ থেকে ১৫,০০০ টাকা নিয়ে গরিব দুস্থদের পরিবর্তে ঘর বরাদ্দ দেওয়া হচ্ছে সামর্থ্যবানদের। অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। আমিও টাকা দিতেই নাই, আমার ঘর দেয় নাই, আমি ঘরে সন্দেহ করলে যে টাকা দিতে হইব। যারা ঘরে পাইব এরা যে পাই না, যারা টাকা দিছে এরা পাইছে। এই জন্য নেতারা বসে টাকা দাও, আমরা ঘর দিই, খাইতে ভাত খাইতে পায় না, টাকা দিব। স্থানীয়রা বলছেন, জেলার বিচ্ছিন্ন দুর্গম চরে নিয়ম না মেনে বহু গুচ্ছগ্রাম করায় ঘর থাকছে ফাঁকা, আর প্রভাবশালীরা খালি ঘরকে বানিয়েছে গরুর গোয়াল। গুচ্ছগ্রামের দুর্নীতির অভিযোগে লালমোহনের সাবেক উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি সহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। ওই উপজেলারই সাবেক এক চেয়ারম্যান মামলাটি করেন, যা এখন তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। গুচ্ছগ্রাম নিয়ে অনেকে ব্যবসা করে, এই ব্যবসাটা বন্ধ হয়ে যাক। স্কেটার জায়গায় এগুলি করছে নদীর পাড়ে, এবং ঘরগুলি কচুচরে ঘর করছে, সেখানে যত লোক তার চেয়েও কয়েক গুণ বেশি ঘর হয়ে গেছে, এখন সব ঘর ফাঁকা পড়ে আছে। ভোলার বিভিন্ন উপজেলায় গুচ্ছগ্রাম দুর্নীতি নিয়ে গত বছর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে, কিন্তু কমিটির প্রতিবেদন আর প্রকাশ পায়নি। তবে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। লর্ড হার্ডিঞ্জের গুচ্ছগ্রামের বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্ত প্রতিবেদন আসার পরে যদি এর মধ্যে কোনো অপরাধী পাওয়া যায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রকল্প সিভিআরপি দ্বিতীয় পর্যায়ে দেশের ৩ পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলায় গুচ্ছগ্রাম নির্মাণের জন্য বরাদ্দ করা হয় প্রায় ৯৫০ কোটি টাকা, আর শুধু ভোলার জন্য বরাদ্দ জোটে ২০০ কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভেঙে ফেলার হাত থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সূতিকাগার ও বিপ্লবী জে.এম. সেনের ভবন বাংলা কলেজ। এই ভবনের মালিকানা নিয়ে বিরোধের মধ্যে সোমবার ঐতিহাসিক বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। পরে স্থানীয়দের বাধার মুখে ভবনটি ভাঙার কাজ বন্ধ করে প্রশাসন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব চট্টগ্রামের যাত্রামোহন সেনের কাচারি বাড়ি ছিল এই ভবন। এই বাড়িতে নানা সময়ে আসেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলীর মতো উপমহাদেশের স্বনামধন্য রাজনৈতিক নেতারা। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাড়িটি নানাভাবে দখল হয়ে যায়। মাঝখানে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও বাড়িটি ব্যবহার হতো। সোমবার বাড়িটির মালিকানা দাবি করে গুড়িয়ে দিতে আসেন মোহাম্মদ ফরিদ ও তার ছেলেরা। ওরা সব ডকুমেন্টারি কিন্তু আমাকে দিয়েছে, তারপরেও তারা নিজে এসে রেজিস্ট্রি দিতে রাজি নেই। আমরা কি করলাম? আমরা আমাদের উকিলের শরণাপন্ন হলাম। উকিল বলল এটা মামলা ছাড়া আর কোনো উপায় নেই, তো মামলা করলাম। বাড়ি ভাঙার খবরে ছুটে আসেন স্থানীয়রা। ভাঙা বন্ধে বাড়ির সামনে অবস্থান নেন তারা। আমরা বলতে চাই, জালিয়াতিপূর্ণভাবে এই কাগজগুলো সৃজন করা হয়েছে। যেভাবে পাবনায় সুচিত্রা সেনের প্রপার্টিটাকে আপনার ঐতিহাসিক মর্যাদা দিয়ে যেখানে সংরক্ষণ করা হয়েছে, এই বিল্ডিংটাকেও সরকার একইভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করুক। ঘটনাস্থল পরিদর্শন করে ভবন ভাঙার কাজ বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এসিলেন বাকুলি, এটা আমার অধিক্ষেত্রের জায়গা, আমি এটা সম্পর্কে ইনফর্ম না, এবং এটা সম্পর্কে এখানে জেলা প্রশাসনের কোনো যে অফিসার এটা উচ্ছেদের জন্য সেখানে নিয়োগপ্রাপ্তও হয়নি।
এই জায়গাটাতে এখন স্টিল আমাদের এখানে যে ইজারা সেটা বহাল আছে। ইতিহাস ঐতিহ্যের স্মৃতি বিজড়িত সব ভবন ও স্থাপনা রক্ষায় উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনা মহামারীর কারণে বিদায়ী বছরে অর্থনীতির বিভিন্ন সূচকে নেতিবাচক প্রভাব পড়লেও প্রবাসী আয়ের ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে বাংলাদেশ। এই সময় $2,174 কোটি দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা 2019 সালের তুলনায় প্রায় 19 ভাগ বেশি। তবে করোনা পরবর্তী সময়ে যেন প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। 2020 সালে করোনার প্রকোপে ভাটা পড়ে পুরো বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে। এই সময় লকডাউনের কারণে প্রবাসী শ্রমিকদের চাকরি হারানো, কাজ না পাওয়া বা দেশে ফিরে আসায় রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা ছিল। তবে মহামারীর প্রথম দিকে এপ্রিলে রেমিটেন্স কিছুটা কমলেও মে মাস থেকে শুরু হয় রেকর্ড পরিমাণ বৃদ্ধি। আগের বছরের একই সময়ের চেয়ে এর পরিমাণ $340.96 লাখ বেশি। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে প্রবাসী আয় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 38%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বরে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন $205.6 লাখ, যা আগের বছরের একই সময়ের চেয়ে $35.90 লাখ বেশি। সব মিলিয়ে 2020 সালে প্রবাসী আয় এসেছে $2,174.18 লাখ। আগের বছরের একই সময়ের চেয়ে এর পরিমাণ $340.96 লাখ বেশি। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে প্রবাসী আয় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় 38%। ব্যাংক কর্মকর্তারা বলছেন, শ্রমিকরা দেশে ফিরলেও প্রবাসী আয় বাড়ছে। বিদেশে চলাচল সীমিত হয়ে পড়ায় অবৈধ পথে টাকা আসা কমেছে। শুরুতে বলা হচ্ছিল যে বিপুল সংখ্যক প্রবাসী তাদের সব উপার্জন নিয়ে দেশে চলে আসায় প্রভাব পড়ছে, কিন্তু সময় ব্যবধানে দেখা গেল আসলে প্রবাসী শ্রমিকরা আগের চেয়ে বেশি পরিমাণে রেমিটেন্স দেশে বাড়াচ্ছেন। তাছাড়া অনেক ব্যাংক সরকারের প্রণোদনার সাথে বাড়তি 100% প্রণোদনা দেওয়ায় বৈধভাবে রেমিটেন্স আরও বৃদ্ধি পেয়েছে। তবে গত বছর কাঙ্ক্ষিত হারে অভিবাসন না হওয়ায় এই বছর রেমিটেন্সে তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বিশ্লেষকদের। তাই এই ঘাটতি পূরণে আগে থেকে পরিকল্পনা নেওয়ার তাগিদ তাদের। এটার যদি নেতিবাচক প্রভাবটা যে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা হয়তো 2021 সালে আমাদের সামনে আসতে পারে, যদি আমরা সেই অনুযায়ী আমাদের প্রায়র পরিকল্পনা থাকা যে কিভাবে এই গ্যাপটাকে পূরণ করা যায়, কিভাবে অভিবাসীদেরকে কর্মসংস্থানটা খুব দ্রুত সময়ের মধ্যে করা যায়, সেই জায়গাটায় যদি আমরা খুব প্রায়োরিটি ভিত্তিতে এটাকে প্ল্যান করা। এদিকে রেমিটেন্সের উপর ভর করে আগের সব রেকর্ড ভেঙে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $43 বিলিয়ন। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দশক পর কন্টেইনার হ্যান্ডেলিংয়ে পিছিয়ে পড়ল চট্টগ্রাম বন্দর। করোনার সংকটে প্রতিদিন চালু থাকলেও গত বছর 8 ভাগ কমেছে বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং। যদিও করোনা মহামারীকেই দায়ী করছেন বন্দর কর্তৃপক্ষ, তবে 4.25 ভাগ বেশি বেড়েছে খোলা পণ্য হ্যান্ডেলিং। 1990 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের প্রভাবে 1991 সালে 6.11 ভাগ কম হয় কন্টেইনার হ্যান্ডলিং। 2019 সালে 30 লাখ কন্টেইনার হ্যান্ডলিং করে রেকর্ড গড়ে চট্টগ্রাম বন্দর। তবে 2020 সালে এই সংখ্যা নেমে এসেছে 28,40,000 এককে, যা 1991 সালের পর সবচেয়ে কম। তবে কন্টেইনারের ক্ষেত্রে এই হতাশার বিপরীতে আশার আলো দেখিয়েছে খোলা পণ্য হ্যান্ডলিং। 2019 সালের চেয়ে প্রায় 1,32,000 টন বেড়ে 2020-এ প্রায় 10,33 লাখ টন হ্যান্ডলিং হয়েছে। অনেক স্টাডি করে কিন্তু ডিসিশনগুলো এসেছে করোনার প্রভাব কতটুকু হতে পারে এবং অর্থনৈতিক ক্যালকুলেটেড রিস্ক আমরা কতটুকু নেব, জনগণের স্বাস্থ্যবিধি মেনে জনগণের স্বাস্থ্য সুনিশ্চিত করেই কিন্তু আমাদের ডিসিশনগুলো এসছে। এদিকে গেল বছর প্রথমবারের মতো ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ভারতের পণ্য খালাস হয়েছে। এছাড়া বিশ্বের অভিজাত কন্টেইনার বন্দরের তালিকা লয়েডস লিস্টে 6 ধাপ এগিয়ে 58তম অবস্থানে আসার কৃতিত্বও দেখিয়েছে বন্দর। চট্টগ্রাম বন্দর কিন্তু 24 ঘন্টায় 7 দিন খোলা রেখে বাংলাদেশের যে অর্থনীতির যে ডোর সেটিকে কিন্তু খোলা রেখে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখায় একটি বিরাট ভূমিকা পালন করেছে এবং এই ভূমিকার কারণে কিন্তু বাংলাদেশে অর্থনৈতিকভাবে তেমন কোনো একটা বিপর্যয় নেমে আসে নাই। চট্টগ্রাম বন্দরের অবস্থা আগের চাইতে ভালো। আগে যেভাবে মানে যানজট ছিল, যেভাবে আপনার একটা টার্ন অ্যারাউন্ড টাইমের যে বিষয় ছিল, সেই দিক দিয়ে অনেকটা ভালো, তবে আরও ভালো হওয়া উচিত। কারণ আমাদের এই ব্যবসাটা আসলে সময়ের সাথে চলতে হয়, এটা নির্দিষ্ট লিড টাইমে আমাকে সব কাজ করতে হবে।
2019 সালে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ৩,৮০৭টি জাহাজ, যা আগের বছরের চেয়ে ৭৯টি কম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মামলার জটিলতা কাটিয়ে 10 বছর পর আবারও চালু হচ্ছে নীলফামারীর বুড়ি তিস্তা সেচ প্রকল্প। এতে ডিমলা ও জলঢাকা উপজেলার ৩,০০০ হেক্টরের বেশি জমির ফসল তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে অধিগ্রহণ এলাকার জলাধার ছাড়া ফসলের ক্ষতির সম্ভাবনা নেই। নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ৮,০০০ হেক্টর জমি সেচের আওতায় আনতে ১৯৬৭ সালে কালীগঞ্জে নির্মিত হয় বুড়ি তিস্তা ব্যারেজ। উজানে জলাধারের জন্য অধিগ্রহণ করা হয় ১,২১৭ একর জমি। প্রকল্পটি বন্ধে ২০১০ সালে মামলা করে স্থানীয় কৃষকরা। ৮ বছর পর উচ্চ আদালতে মামলাটি খারিজ হলে ৩ ডিসেম্বর বন্ধ করা হয় ব্যারাজের ১৪টি গেট। এতে ডুবে গেছে ২ উপজেলার প্রায় ৩,০০০ একর জমির ভুট্টা, সরিষা, আলু, মরিচ সহ বিভিন্ন ফসল। গেট বন্ধ করাতে ধান প্রথমে নষ্ট, তারপর বিছন সারা নষ্ট, আলু নষ্ট, গম নষ্ট, ভুট্টা নষ্ট, বাদাম নষ্ট, মরিচ নষ্ট, সবগুলো নষ্ট। বাবা এখন আমরা মাহুয়া সহ নিয়ে কোথায় যাবো বাবা? আমরা গরিব মানুষ, এই এলাকায় আমাদের যদি সরকার সাহায্য না করে তাহলে আমরা মারা যাবো বাবা। বাড়ি ভাঙি দিয়ে আমি বাচ্চা নিয়ে কোথায় যাবো? সরকার কি বাঁচাই? জোর দাবি এই গেট উত্তোলন হোক। পানি উন্নয়ন বোর্ড এখানে ব্যর্থ, এখানে সেচ প্রকল্প কোনো চালু হয় না বা পানি দাবিয়ে শুকিয়ে যায়। প্রকল্পটি চালুর জন্য গত সেপ্টেম্বরে অধিগ্রহণ এলাকায় চাষাবাদ বন্ধে মাইকিং করা হয়। উজানে পানি বাড়লেও জলাধারের বাইরে কোনো জমির ফসল ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যারাজ কর্তৃপক্ষ। আমাদের ১২১৭ একরের জায়গায় 50% এলাকাতে পানি প্রবেশ করেনি এবং এটার বাইরে যে অংশটা আছে এই অংশটা পানি যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা স্থানীয়ভাবে আমি কৃষি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, যদি আমাদের রিজার্ভারের বাইরে কোথাও পানি যায় তাহলে সেটা যদি কেউ দাবি করে সেটা আমরা পানি না যাওয়ার ব্যবস্থা প্রয়োজনে গ্রহণ করব। প্রকল্পটি চালুর প্রথম দিকে ৮,০০০ হেক্টরের বেশি জমি সেচের আওতায় আসে। ১৯৯০ সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পর তা নেমে এসেছে ৩,১৫৭ হেক্টরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অতিরিক্ত প্লাস্টিক বর্জ্যের কারণে খনন কাজ ব্যাহত হচ্ছে কীর্তনখোলা নদীতে। ফলে খননে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে শুকনো মৌসুমে খনন দ্রুত না করলে নৌযানগুলোকে ঘাটে আসতেই সমস্যা হবে। এতে দুর্ভোগ বাড়ছে এই পথে চলাচলকারীদের। ন্যূনতম বর্জ্য ব্যবস্থাপনা আইন না মানায় নগরের ভারী প্লাস্টিক বর্জ্য গিয়ে পড়ছে কীর্তনখোলায়, কমে আসছে নাব্য। এদিকে শুকনো মৌসুমে বরিশালে নৌ চলাচল স্বাভাবিক রাখতে কীর্তনখোলা নদীতে প্রতি বছরই এ সময় খনন শুরু হয়, কিন্তু অতিরিক্ত প্লাস্টিক বর্জ্যে খননই করা যাচ্ছে না। বন্দরের টার্মিনাল এলাকা ভরে গেছে পলিথিন, টায়ার, টিউব, টিনের কৌটা, লোহার চেইন সহ ভারী আবর্জনায়। এসব অপসারণে সময় লেগে যাচ্ছে খনন কর্মীদের। কর্তৃপক্ষ বলছে এসব আবর্জনা ড্রেজারে আটকে পড়ায় গত ২ মাসে অন্তত ১২ বার অচল হয়েছে মেশিন। একদিনে ঘন্টায় ৩-৪ বার আমার এই ময়লার জন্য ড্রেস ল্যাম্পটা জ্যাম হয়ে যায়। সবসময় ময়লার জন্য এখানে কাজ করা অনেক কষ্টকর। সারাদিন ময়লা পরিষ্কার করতে করতে দিন শেষ। আমাদের যে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল 31শে ডিসেম্বর, আমরা ওই টাইমটা আমরা এর আগেই শেষ করতে পারতাম, কিন্তু এখানে যেভাবে ময়লা, যে হারে ময়লা, এই ময়লার কারণে আমরা আসলে নির্দিষ্ট সময় শেষ করতে পারবো কিনা এখন আমরা এই করতেছি না। সমস্যার স্থায়ী সমাধানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান বরিশাল নৌবন্দরের এই কর্মকর্তা। আমাদের নির্ধারিত সময়ের মধ্যে যদি আমরা ড্রেজিং করতে না পারি সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো এবং আরেকটি ড্রেজার যাতে মোতায়েন করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো, উদ্যোগ নিব। বন্দরের কাছে নদীতে নাব্য ধরে রাখতে গত ১৫ অক্টোবর থেকে ১.৫ লাখ ঘনফুট বর্জ্য অপসারণে খনন শুরু হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ হওয়ার কথা থাকলেও ১৭ ডিসেম্বর পর্যন্ত মাত্র ৫০% কাজ শেষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রত্যর্পণে যুক্তরাষ্ট্রের আবেদন খারিজ করে দিয়েছে লন্ডনের আদালত। তার মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা করার ঝুঁকি বিবেচনায় সোমবার এই রায় দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট জাজ ভ্যানেসা বারাইৎসার জানান, মার্কিন প্রসিকিউটররা অ্যাসাঞ্জের প্রত্যর্পণে উপযুক্ত কারণ দেখাতে পারলেও তার আত্মহত্যার চেষ্টা ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। তিনি বলেন, অ্যাসাঞ্জের নিজের ক্ষতি সাধন এবং আত্মহত্যার ভাবনা রয়েছে বলে প্রমাণ রয়েছে। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
2010 থেকে 2011 সালের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ফাঁস হয় উইকিলিক্সে। এসব তথ্য পরে বিশ্ব গণমাধ্যমে আসলে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র। অ্যাসাঞ্জের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ আনে ওয়াশিংটন। গ্রেপ্তার এড়াতে 7 বছর ব্রিটেনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন অ্যাসাঞ্জ। গত বছরের 11 এপ্রিল লন্ডন পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে লন্ডনে চলছে তার বিচার। ক্রীড়াঙ্গনের আইকন তিনি, ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় চরিত্র। তবে মাশরাফিকে লাল সবুজে দেখার আশা শেষ হয়ে এসেছে। দলে না রেখে তাকে সমাপ্তির বার্তা তো দিয়েই রাখল বিসিবি। ভবিষ্যৎ ভাবনা, ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হচ্ছে কঠিন সিদ্ধান্ত। টাইগার জার্সিতে বোধহয় শেষ ম্যাচ খেলে ফেলেছেন মাশরাফি। চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, চোটের সঙ্গে লড়াইয়ে কখনোই হার মানেননি মাশরাফি। সবশেষ টি-20 কাপে তার প্রমাণ দিয়েছেন আরও একবার। হ্যামস্ট্রিং চোট থেকে ফিরে মাত্র 2 সেশন ট্রেনিং, পারফরম্যান্সে সেটা বোঝা গেছে কি? ধার কমলেও নিয়ন্ত্রণ এখনো আছে আন্তর্জাতিক মানে। উইন্ডিজ সিরিজের জন্য বোধহয় সংগ্রাম করেই মাঠে ফিরেছিলেন। নির্বাচকদের মাথায় দিয়েছেন টিকে থাকতে তৈরি আছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়া যেন মুকুটহীন রাজা মাশরাফি, যেখানে সমর্থকের ভালোবাসাই লড়াইয়ের একমাত্র রসদ। কঠিন বাস্তবতায় জায়গা ছাড়ার সময় এসে গেছে। 2 দশকের ক্যারিয়ারে চোটের আঘাতে অনেকবারই ছিটকে গেছেন, কিন্তু এই প্রথম দল থেকে বাদ পড়লেন ম্যাশ। চড়াই উত্তরায়ের ক্যারিয়ার যেন সাহসী মাশরাফির প্রতিচ্ছবি। পারফর্মার, নেতৃত্ব, তিনি ক্রিকেটেরই আইকন। দুর্দিনে দলের হাল ধরে টাইগার ক্রিকেটকে পৌঁছে দিয়েছেন অন্য উচ্চতায়। র্যাঙ্কিংয়ে উন্নতি, বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলা, সবই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের ক্যারিয়ারকে করেছে সমৃদ্ধ। 2001 সালে আমার ডেবু হয়, তখন আমি তরুণের আইকন ছিলাম না, তো আমি শুধু আমার কাজটা মন দিয়ে করে গেছি। টি-20 থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন হুট করে। টেস্ট ক্রিকেটকে বিদায় বলেননি আনুষ্ঠানিকভাবে। ওডিআই ভাগ্যও কি একই পথে আটকে গেল? 220 ম্যাচে 270 উইকেট শিকারেই কি থেমে যেতে হলো? যদিও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একান্তই মাশরাফির। কিন্তু বিসিবির সিদ্ধান্ত অনেক প্রশ্নের জবাবই হয়তো দিয়ে দিয়েছে। জাতীয় দলে মাশরাফি অধ্যায়ের সমাপ্তি কি এখানেই? তাই যদি হয়, তাহলে গেল মার্চে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচটাই টাইগার জার্সিতে ম্যাচের শেষ। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে উইন্ডিজ সিরিজের জন্য একই দিন ওয়ানডে ও টেস্টের প্রাথমিক দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। ভবিষ্যৎ পরিকল্পনায় বাদ পড়েছেন মাশরাফি, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সাকিব। টেস্টে জায়গা পাননি মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে দলে নতুন মুখ যুব বিশ্বকাপ জয়ী ইমন ও শরীফুল। টেস্ট দলের সুযোগ পেয়েছেন আনকোরা ইয়াসির মাহমুদ। ব্যস্ত সূচি বিবেচনায় পুলে ক্রিকেটার সংখ্যা বেড়েছে। 20 জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টানা 3 বিশ্বকাপের জন্য দল গুছিয়ে নিতে নির্বাচকদের সামনে কঠিন চ্যালেঞ্জ। দল নির্বাচনে তাই বাস্তবতায় পা রেখেছেন নান্নু বাসার নির্বাচক প্যানেল, যেখানে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে রাখা হয়নি টাইগারদের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফিকে। তবে ভবিষ্যৎ পরিকল্পনায় ঠিকই নতুনদের উপর আস্থা রাখা হয়েছে। 24 সদস্যের প্রাথমিক দলে চমক টি-20 কাপে স্পটলাইটে আসা শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। তামিমের নেতৃত্বে স্কোয়াডে আছে অভিজ্ঞ তরুণের মিশেল। শরীফুল কিন্তু অনেক বছর ধরে ভালো খেলে। ইনফ্যাক্ট শরীফুল কিন্তু আমাদের এ দলেও খেলে এসেছে 2 বছর আগে। ও কিন্তু আমাদের মানে পাইপলাইনে আছে গত 2 বছর ধরে। এই আন্ডার ওয়ার্ল্ড কাপের আগে থেকে কিন্তু পাইপলাইন আছে। ইমন আমাদের কাছে মোস্ট এক্সাইটিং ট্যালেন্ট। ওকে আমরা সুযোগ দিচ্ছি যে আরো দ্রুত রেডি করা যায়, সো দ্যাট ফিউচারে যেন ওকে কাজে লাগাতে পারে। এদিন টেস্ট সিরিজের জন্য 20 সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করা হয়েছে। এবারও সাদা পোশাকে উপেক্ষিত থেকেছেন মাহমুদুল্লাহ। এ দলে অভিষেকের অপেক্ষায় আছেন ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদ। 2023-এর জন্য একটা ফোকাস আমরা রেখেছি, আর 2021 থেকে কিন্তু প্রচুর ম্যাচ আছে আমাদের। আপনার টেস্ট ক্রিকেট বলেন, ওডিআই বলেন, সব কিছু মিলে এই জন্য টেস্ট আর ওডিআই পুলটা একটু বড় করা হয়েছে, এবং এই ফোকাসটা রেখে কিন্তু টিম ম্যানেজমেন্টের যে প্ল্যান আছে এই প্ল্যানের সাথে আমরা এগোচ্ছি। প্রাথমিক দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে 14 ও 16 জানুয়ারি। এরপর 17 জানুয়ারি ঘোষণা হবে চূড়ান্ত স্কোয়াড। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু 20 জানুয়ারি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তর বারিধারার বিপক্ষে কষ্টের জয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনী।
ফ্রান্সিসকো রদ্রিগেজের ইনজুরি টাইমের গোলে শেষ 8-এর লড়াই জিতেছে আকাশী নীল। অপেক্ষাকৃত দুর্বল বারিধারার বিপক্ষে সামর্থ্য অনুযায়ী খেলতে ব্যর্থ আবাহনী। একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারছিল না রেকর্ড চ্যাম্পিয়নরা। জীবন সাইঘানের দুর্বল ফিনিশিংয়ে বারে বারে হতাশ করেছেন। ডেডলক ভাঙে দ্বিতীয়ার্ধের যোগ করার সময়। আবাহনীকে সেমিতে তুলেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগেজ। বৃহস্পতিবার শেষ 4-এ তাদের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। আগের দিন ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে নামবে সাইক স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনী। প্রিমিয়ার লিগ শুরুর আগেই ঢাকায় ফিরবেন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। ইংল্যান্ডে বসে চোখ রাখছেন ফেডারেশন কাপে। ঢাকায় এসে মাঠে বসে লিগের খেলা দেখেই দল নির্বাচন করতে চান তিনি। বঙ্গবন্ধু গোল্ড কাপ ও মার্চে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য 18 ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরুর কথা বলছেন জেমি ডে। কাতারে মান বাঁচাতে পারেনি বাংলাদেশ। ওই ম্যাচের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্নের মুখে পড়েন জেমি ডে। তাতে নতুন বছরের চ্যালেঞ্জে আগে থেকেই বাড়তি চাপে হেড কোচ। বিশ্বকাপ বাছাইয়ে বাকি 3 ম্যাচ সবই ঘরের মাঠে। মার্চে আফগানিস্তান দিয়ে পরীক্ষার শুরু, জুনে ভারত ওমানের মোকাবেলা। এবছরে মূল লক্ষ্য বোধহয় বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। ব্যস্ত সূচিতে ঠিকঠাক প্রস্তুতি জরুরি। চলছে ফেডারেশন কাপ। স্বল্প বিরতির পর শুরু হবে প্রিমিয়ার লিগ। জেমি ডে আপাতত ইংল্যান্ডে বসে শিষ্যদের দেখে নিচ্ছেন। We will watch, myself and Stuart, the league games up until national team camp, which is starting in February. We'll obviously decide and select the players that have played well in the last month going into the Gold Cup, which we're looking forward to, and preparation for then the game against Afghanistan. বসুন্ধরার ফুটবলাররা তুলনামূলক এগিয়ে, ওখানেই জাতীয় দলের বেশি সদস্য। বাকি ক্লাবে যারা আছেন তারাও ছন্দে ফিরতে লড়ছেন। সবই ধরা পড়েছে জেমির চোখে। Yeah, I've watched all the Federation Cup games up until now, and I'll continue to do that. Look at new players and obviously national team players. More of a pre-season competition to get ready for the league. I think you can see that some teams are fitter and more organised than others, with preparation time being longer. সব ঠিক থাকলে 10 জানুয়ারি ঢাকায় ফেরার কথা জেমিডের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব সকাল 9টার বিরতিহীন সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রাজধানীতে ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু। পরীক্ষার আগের রাতেই মারা গেল আয়শা। নির্ধারিত সময়ে দেশে আসবে অক্সফোর্ডের টিকা। সেরামের সঙ্গে টানা পোড়েনের সুযোগ নেই। অর্থ পাচারকারীদের প্রশ্রয় দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। উচ্চ আদালতের পর্যবেক্ষণ। জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বর্জ্য অপসারণের কাজ শুরু। সড়কে ইউটার্ন চালু হলেও কমেনি যানজট। সব চালু হলে সুফল পাবে নগরবাসী, দাবি ডিএনসিসি। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।